ভিডিওর শুরুতেই জানাবো প্রত্যেককে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি পুজো প্রত্যেকের খুব ভালো কাটছে। এবার ন্যাচারালি আমিও খুব এনজয় করছি সপরিবারে সবান্ধবে। কিন্তু আজকে এই সময়টাতে ভিডিও বানানোর আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। আমি এবং আমরা সকলেই, অর্থাৎ আমার যারা অডিয়েন্স রয়েছে ভিডিওর মাধ্যমে, তাদের প্রত্যেকেরই এই মুহূর্তটা পুজোতে মেতে থাকতে আমাদের খুব ইচ্ছে করছে। কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট বিষয় এসে হাজির হয়েছে, এমনই একটি বড় আপডেট এবং তার আনুষঙ্গিক এমন কিছু ব্যাপার রয়েছে, সেখানে মনে হলো যে অষ্টমীর অঞ্জলিটা এবং তারপর সন্ধি পুজোটা শেষ করে এসেই এই ভিডিওটা দরকার রয়েছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার রয়েছে। একদম সিরিয়ালি বলবো, পরপর শেয়ার করবো। বিষয়টা এই মুহূর্তে প্রায় অনেকেরই বোধহয় সোশ্যাল মিডিয়া থেকে জানা হয়ে গেছে যে এএফসি কর্তৃক এটা জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু মোহনবাগান সুপার জায়ান্ট তারা ইরান গিয়ে পৌঁছয়নি এবং ম্যাচের আগে যে অফিসিয়াল মিটিং থাকে দুটো ক্লাব এবং যারা এএফসির বিভিন্ন পদাধিকারী রয়েছেন, সেই মিটিংয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ফ্রম ইন্ডিয়া দে ওয়্যার অ্যাবসেন্ট। সো এখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে মোহনবাগান সুপার জায়ান্ট তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে এবং অবশ্যই আগামী দিনে যা কিছু ম্যাচ থাকবে বা যেভাবে টেবিলটা তৈরি হবে, সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট তাদেরকে বাদ রেখে 3টে টিম নিয়েই আগামী দিনে এই গ্রুপটা চলবে। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে খুব সারপ্রাইজিং এবং আমাদের জন্য খুবই কষ্টকর, সেটা হচ্ছে যে এফসি গোয়া তারা শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ পড়ে থাকলো। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে মোহনবাগান এই ক্ষেত্রে থেকেও, মানে না থেকেও থাকার মতো অবস্থায় রয়েছে। কেন বলছি? তার কারণটা যে এফসি গোয়া তারা তাদের টোটাল 6টা ম্যাচ থেকে এবং এই টাফেস্ট গ্রুপ থেকে যদি তারা পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারে, যেটা নেক্সট টু ইম্পসিবল, 99.9% সেটা পসিবল নয়, তাও যদি হয়ে যায় তারপরেও, অর্থাৎ তাদের সমস্ত এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর এই সিজনের ম্যাচ থেকে যা পয়েন্ট তারা আর্ন করবে সেটা তো দেশের জন্য করবে, এটা ন্যাচারালি ক্লাবের কোনো পয়েন্ট হয় না, যা কিছু হয় সেটা মেম্বার অ্যাসোসিয়েশনের পয়েন্ট হয়। সেই পয়েন্ট কিন্তু 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে কষ্টের একটা জায়গা যে মোহনবাগান সুপার জায়ান্ট তারা টিম তো না বলো না, তারা ইরান গেল না, তারা গোটা টুর্নামেন্ট থেকে উইথড্র করে নিল নিজেদের। কিন্তু এফসি গোয়া যারা এই টাফেস্ট গ্রুপে থেকে আল নাসরের মতো টিমকে ফেস করবে, তারপরেও তারা যা পয়েন্ট পাবে, এই যাবৎ তারাই পয়েন্ট পেয়েছে, বোনাস 3 পয়েন্ট পেয়েছে, কিন্তু সেই 3 পয়েন্ট পুরোপুরি আমাদের দেশের মধ্যে ঢোকে নি। এখন অবধি যেটা হয়েছে সেখান থেকে পয়েন্ট 2 কালেক্ট হয়েছে, বোনাস পয়েন্ট 3 পাওয়া গেছিলো এবং তারপর মোহনবাগানের যেহেতু না থাকা এবং ওরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর কোয়ালিফিকেশন রাউন্ডে একটা পয়েন্ট পেয়েছিল, সবটা ক্যালকুলেট করে আমরা ওই ভাগাভাগি করে আপাতত 1.2 আর্ন করতে পেরেছি। এটা একটা কষ্টের জায়গা, 2 নম্বর ব্যাপার। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে ইরান থেকে ক্রমাগত কিন্তু খোঁচা চলছে। এবার দেখো, তারা তো এখানে মোহনবাগানকে দেখবে না, তারা এখানে মোহনবাগান সুপার জায়ান্টের কারা ম্যানেজমেন্টের লোকজন রয়েছে, কাদের নির্বুদ্ধিতা বা কাদের এই ডিলেমি এবং কাদের অপারগতার জন্য আজকে মোহনবাগান সুপার জায়ান্ট ইরান গেল না, মাঠে নামলো না, এটা তারা দেখবে না। তারা দেখবে যে দিস ইজ আ ক্লাব রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইন্ডিয়া এবং আলটিমেট যে ট্রোলটা হচ্ছে, যে ধরনের কটূক্তি হচ্ছে, সেটা কিন্তু আমার দেশকে নিয়ে করা হচ্ছে। ওই সেপাহানের যারা আলট্রাস রয়েছে তারা একটা ছবি পোস্ট করেছে যে কাওয়ার্ডসরা এখানে আসবে না, এখানে আসতে ভয় পাচ্ছে, ইন্ডিয়ানসরা মানে আমরা ভারতীয়রা শুধুমাত্র বলিউডেই দাদাগিরি করতে পারি, আমাদের যত ক্ষমতা বলিউডেই সীমিত, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। সো একটা ক্লাব বা পার্টিকুলার বলতে গেলে একটা সিঙ্গেল ম্যানেজমেন্ট, 2-4 জন লোকজন এবং কিছু প্লেয়ার, তাদের জন্য একটা বড় কমিউনিটিকে এখানে কোথাও অপদস্থ হতে হচ্ছে, গোটা দেশকে এখানে নিচু হতে হচ্ছে। এবং সর্বোপরি আমি যাদের অন্ততপক্ষে মনে করি যে সব থেকে নিরীহ মানুষজন, সেটা হচ্ছে মোহনবাগানের সমর্থকরা এখানে। কারণ তারা তো চান দিনের শেষে তাদের টিম খেলুক, তাদের ক্লাব সেখানে গিয়ে পার্টিসিপেট করুক, হার জেতা এটা খেলার অঙ্গ। তুমি যখন সেপাহানের মতো একটা টিমের এগেনস্টে খেলছো, তুমি ইরান যখন যাচ্ছ, সেখানে দাঁড়িয়ে তো জিতে যাব, তাদের উড়িয়ে দেবো, এরকম চিন্তাভাবনা থাকাটা মানে প্রাসঙ্গিকই নয়। কিন্তু তারপরেও সেই সমর্থকরা চায় যে তাদের টিম মাঠে নামুক। বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে আজকে সমর্থকরাও অন্ধকারের মধ্যে, এই কষ্টটা সমর্থকদের মোহনবাগানের। এবং সর্বোপরি যখন একটা ক্লাব বা একটা ম্যানেজমেন্টকে ঘিরে গোটা দেশকে অপমান করা হয়, সেই অপমানটা আমাদের মতো খুব সাধারণ ভারতীয়েরও। এবার আসবো পরবর্তী বিষয়ে, সেটা হচ্ছে যে মোহনবাগান এই যে এএফসি ক্লাব কম্পিটিশন থেকে নামটি তুলে নিল,
এর ফলে কি কি কনসিকুয়েন্সেস আসতে চলেছে মোহনবাগানের ওপরে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে মোহনবাগান সিএএস এ মুভ করেছে। সিএএস অবশ্যই তাদের ভার্ডিক্ট জানিয়ে দেবে, হয়তো এই উইকেন্ডে হবে না, হয়তো আরও একটা সপ্তাহ 10টা দিন সময় লাগতে পারে। ফাস্ট ট্র্যাক মুভেই রয়েছে, যেহেতু এফসিও চাইছে সিএএস কি জানাচ্ছে সেটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, যে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারে। আর দ্বিতীয় বিষয় যে যদি সিএএস থেকে দেখা যায় যে মোহনবাগানের ফেভারে কোনো ধরনের এখানে রেজাল্ট এলো না, যেটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি, আমি তার পার্সেন্টেজ নিয়ে কথা বলবো না বিকজ আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্য লিগাল প্রসিডিওর্স, কিন্তু তার সম্ভাবনা যা কিছু উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে যে সিএএসএ মোহনবাগানের জেতার সম্ভাবনা খুবই কম, এবং এএফসি তারা তাদের শাস্তি তারপরেই জানিয়ে দেবে। সেটা হচ্ছে খুব পরিষ্কারভাবে একটা বড় অঙ্কের ফাইন, এবং সেটা ইন্ডিয়ান কারেন্সিতে একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়াবে, এবং তার সাথে সম্ভবত 2টো সিজনের জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে সাসপেন্ড করে রাখা, ব্যান করে রাখা, স্যাংশন দেওয়া, যাতে তারা এএফসির কোনো ক্লাব কম্পিটিশনে মানে চ্যাম্পিয়ন্স লিগ 2 অথবা এএফসি চ্যালেঞ্জ লিগ সেখানে পার্টিসিপেট করতে না পারে। এটা গেল ব্যাপার। এখানে কিন্তু মেম্বার অ্যাসোসিয়েশনের ওপর ডিরেক্ট কোনো রকম এফেক্ট আসবে না, যেটা এফেক্ট আসবে সেটা হচ্ছে এই কোএফিসিয়েন্টে এফেক্ট আসবে। এবং আসবো সেই প্রসঙ্গের পরবর্তী এবং এই ভিডিওর লাস্ট পার্টে, সেটা হচ্ছে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেখানে কিন্তু টোটাল 12টা দেশের প্রতিনিধিত্ব থাকে, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট সেখানে টোটাল 6টা দেশের প্রতিনিধিত্ব থাকে। আমি একটু র্যাঙ্কিংটা লিস্ট ওয়াইজ বলি। নাম্বার 1-এ রয়েছে, আমি ওয়েস্ট এশিয়ার কথা বলছি কারণ এই ক্ষেত্রে আমার ইস্ট এশিয়ার কথা বলে লাভ নেই। আমাদের বর্তমানে যে র্যাঙ্কিংটা রয়েছে সেটা হচ্ছে 11, আমরা 11তে নেমে গেছি, কিন্তু আমরা এর আগে 10-এ ছিলাম। 10-এ থাকার ফলে কি হয়েছিল, 10 অবধি যে দেশগুলো রয়েছে মানে 7, 8, 9, 10 এই 4টে র্যাঙ্কিংয়ের যে দেশ রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, পরিষ্কার বুঝতে পারবে। 7, 8, 9, 10 এই 4টে দেশ থেকে একটা প্লাস একটা স্লট রয়েছে, মানে একটা গ্রুপ স্টেজে ডিরেক্ট চ্যাম্পিয়ন্স লিগ 2 এর স্লট, আর একটা হচ্ছে প্লে অফের স্লট। এটা এতদিন অবধি আমাদের ছিল এবং 2026-27-এও রয়েছে। যারা 2026-27 নিয়ে ঘেঁটে দিতে চাই তাদের কথা প্লিজ শুনবে না। 2027-28 থেকে কিন্তু আমি এই লিস্টের কথা বলছি, 26-27-এর লিস্ট কিন্তু কমপ্লিট, এবং সেখানে আমরা 11 নম্বরে রয়েছি, 10 নম্বরে রয়েছি, এবং আমাদের 1+1 স্লট রয়েছে 26-27-এর জন্য। কিন্তু 27-28 সেখানে আমরা নেমে গেছি 11তে। 10-এ ওঠার সম্ভাবনা সিরিয়াসলি নেই, কারণ তুর্কমেনিস্তান থেকে আরকাদাগ এবং আহাল তারা দুজনেই কিন্তু ভালো পার্টিসিপেট করছে, মানে ভালো রেজাল্ট আনবে এইটুকু মানে অন্তত পক্ষে বুঝতে পারা যাচ্ছে, এবং তাদের পয়েন্টও আমাদের থেকে 2 পয়েন্ট বেশি। তো বুঝতে পারছো গোয়ার জন্য একটা টাফেস্ট গ্রুপ, এবং গোয়া যা পাবে সেটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তো আমাদের পয়েন্ট এমনিই কম আসবে। তো আমরা আপাতত রয়েছি 11 নম্বরে। 11 আর 12-র খেলাটা হচ্ছে যে এখানে কিন্তু ডিরেক্ট কোনো চ্যাম্পিয়ন্স লিগ 2 এর স্লট নেই, যেটা রয়েছে শুধুমাত্র একটা প্লে অফের স্লট, এবং 11, 12, 13 এই 3টে র্যাঙ্কিংয়ে তোমার দেশ যদি থাকে তাহলে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে একটা সরাসরি গ্রুপ স্টেজের স্লট রয়েছে। এবার আমাদের বর্তমানের র্যাঙ্কিং হচ্ছে 11তে যদি আমরা ফাইনালি থেকে যাই, টোটাল এএফসি ক্লাব কম্পিটিশন শেষ হওয়া অবধি, বা মোটামুটি কুয়েত তাজিকিস্তান এই দুটো দেশের লাস্ট ম্যাচ অবধি আমরা যদি 11তে থেকে যাই, তাহলে আমরা 0-1 পাচ্ছি আমাদের এখানে, মানে চ্যাম্পিয়ন্স লিগ 2-এ, আর চ্যালেঞ্জ লিগে আমরা পাচ্ছি 1+0 একটা গ্রুপ স্টেজের আমরা স্লট পাচ্ছি। কিন্তু চাপের ব্যাপারটা, পয়েন্টটা একবার টেবিলটাতে দেখো, আমাদের পয়েন্ট হচ্ছে 20.627, আর কুয়েতের পয়েন্ট হচ্ছে 20.270। এবং যদি একবার কুয়েতের দুটো ক্লাব দেখি তাহলে সেই দুটো ক্লাব কিন্তু মোটামুটি পয়েন্ট আর্ন করতে শুরু করেছে চ্যালেঞ্জ লিগ থেকে। আল আরাবি, আল কুয়েত তারা অলরেডি 1.6 কিন্তু পয়েন্ট কালেক্ট করে নিয়েছে বোনাস পয়েন্ট থেকে, এবং সম্ভাবনা রয়েছে যে যেহেতু তাদের দুটো টিমই খেলছে এবং তারা মোটামুটি গ্রুপ স্টেজে ভালো পয়েন্ট পাবে, সো they can easily beat us in the point table। এবং আমাদের একটা সমূহ সম্ভাবনা রয়েছে যে বর্ডার লাইনে নেমে যাওয়া, অর্থাৎ 12 নম্বরে নেমে যাওয়া। এবার এই 12 নম্বর অবধি থেকে গেলে কিন্তু আমাদের জন্য সিরিয়াসলি খুব ভালো, যে 12 নম্বরে এসে আলটিমেট আমাদের কাছে একটা চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ড খেলার ম্যাচ থেকে যাচ্ছে, প্লে অফের একটা ম্যাচ থাকছে। কিন্তু চাপের জায়গাটা হচ্ছে তাজিকিস্তানের সাথে। তাজিকিস্তান রয়েছে 18.353 পয়েন্টে, মানে ওই ধরে নাও 2.3 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে। এবং তাদের দুটো টিম ইস্তিকলোল তারা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ 2-এ, এবং রেগার টাডাজ তারা কিন্তু রয়েছে চ্যালেঞ্জ লিগে, এবং তারা অলরেডি দুটো ম্যাচ থেকে
তাদের দেশকে 1.75 পয়েন্ট এনে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য খুব চাপের। যদি কোনোভাবে তাজিকিস্তান একটু বেশি পয়েন্ট পেয়ে আমাদের বিট করে দেয়, বা মোটামুটি একদম মার্জিনালিও ওরা আমাদেরকে বিট করে দেয়, তাহলে কিন্তু আমাদের যেটা হবে যে লাস্ট আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে স্লট, সেই স্লটটা চলে যাবে। শুধুমাত্র পড়ে থাকবে এএফসি চ্যালেঞ্জ লিগের একটা মাত্র গ্রুপ স্টেজের স্লট। তার থেকে নিচে আমরা নামবো না 2027-28 সিজনের জন্য। পরিষ্কার বুঝতে পারা গেল যে আপাতত সব থেকে বড় চাপ হচ্ছে কুয়েতের কাছে। কুয়েত সম্ভবত আমাদের টপকে দিলেও দিতে পারে, জাস্ট 0.357 এরকম একটা গ্যাপ রয়েছে, বুঝতে পারছো, সেটা খুবই একটা অ্যাকচুয়ালের ফারাক, সেটা টপকাতে ওদের খুব একটা কষ্ট হবে না। তো আশা করা যায় যে আমরা ওই 12তে আটকে রয়ে যাব। আমাদের একটা চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফের স্লট থাকলো, একটা চ্যালেঞ্জ লিগের সরাসরি গ্রুপ স্টেজের স্লট থাকলো, ভালো কথা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে ডিরেক্ট স্লটটা সেটা আমাদের থেকে চলে যাবে। এবার স্লটটা কীভাবে কি ভাগ হবে সেটা এআইএফএফ ঠিক করবে। কিন্তু যদি কোনোভাবে আরেকটু আমাদের স্লিপ হয়ে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর সরাসরি একটা স্লট বা একটা ঘুরে ফিরে উল্টো রাস্তাতে স্লট সবটাই কিন্তু আমাদের হাত থেকে চলে যাবে। অর্থাৎ হাতে আমাদের শুধুমাত্র চ্যালেঞ্জ লিগের একটা গ্রুপ স্টেজের স্লট পড়ে থাকবে। এবার এই মতো অবস্থায় যেটা আমরা শুধুমাত্র প্রে করতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে এফসি গোয়া একটু বেশি পয়েন্ট যেন পায়। ম্যাক্সিমাম যে বোনাস পয়েন্টসগুলো রয়েছে সেইগুলোও যদি কন্টিনিউয়াসলি পেতে থাকে 6টা ম্যাচ থেকে, অ্যান্ড যদি অন্ততপক্ষে ইস্তিকলোলের ম্যাচটা ড্র করা যেতে পারে, বা হারানো গেলে তো ভাই আমি বলছি আমি পাগল হয়ে নাচতে শুরু করে দেবো, সিরিয়াসলি বলছি। হারানো গেলে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে, ড্র করতে পারলেও আমরা একটা ওয়েল এনাফ পয়েন্ট পাবো। সো ম্যাক্সিমাম প্লিজ আমি বলবো যে পুজো চলছে, মণ্ডপে মণ্ডপে ঠাকুর মন্দিরে ঠাকুর দেখছি আমরা, একটু এফসি গোয়ার জন্য আমরা প্রে করব, আর কিচ্ছু না। মানে অন্তত পক্ষে মায়ের কাছে চাইবো এফসি গোয়া তারা যেন ম্যাক্সিমাম পয়েন্টটা নিয়ে আসতে পারে, যাতে আমাদের এই যে আমরা একটা স্লটে বেঁচে রয়েছি ফুটবলে এফসি ক্লাব কম্পিটিশনে, সেটা যেন আমাদের জন্য থাকে। কারণ সেটা খুবই ডেঞ্জার লাইনে আপাতত মোহনবাগানের জন্য পড়ে গেছে, এটা বলতে আপাতত কারো কোনো রকম দ্বিধা নেই। আর এর পরের ব্যাপারটা হচ্ছে যেটা দিয়ে একদম ভিডিওটা শেষ করব, সেটা যে পরবর্তী সিজন থেকে 2026-27 থেকে আমরা অবশ্যই চাইবো যে টিমগুলো আমাদের এএফসি ক্লাব কম্পিটিশনে যাবে তারা দয়া করে একটু সিরিয়াস থাকুন। মোহনবাগানের মতো প্রতি বছর এই ধরনের নাটকগুলো করবেন না, অ্যান্ড রেগুলার বেসিসে যাতে ভালো পারফরমেন্স করে আমরা আবারও ওপরের দিকে উঠে আসতে পারি, আমরা যাতে 1+1 স্লটে আবারও ফিরে আসতে পারি, এই চেষ্টা যেন প্রত্যেকটা ক্লাবের থাকে। এবং মোহনবাগানকে ব্যান করা হলে তারা চ্যাম্পিয়ন হলেও খেলতে পারবে না, মানে এটা অনেকের জন্য ভালো। এবং আমার মনে হয় যে বহু মোহনবাগান সমর্থক এই বিষয়টাকে এগ্রি করবেন এবং তারা সহমত পোষণ করবেন, এই ক্ষেত্রে কোনো দ্বিধা নেই। কিন্তু যারা যাবেন তারা দয়া করে সিরিয়াস থাকবেন, ম্যাক্সিমাম পয়েন্ট আমাদেরকে আনতে হবে, কারণ আমরা 0+1 নেমে গেছি, ওটা 1+1 আমাদের নিয়ে যেতে হবে। দ্যাটস ইট, এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার। আজ পুজো সবাই ভালো করে কাটাও, এনজয় করতে থাকো, ফাটিয়ে এনজয় করো। আর হ্যাঁ, যেটা বললাম যে এফসি গোয়ার জন্য ম্যানোলো মার্কোয়েজ রোকা অ্যান্ড হিজ টিম, তাদের জন্য একটু প্রে করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।